খুব অন্যায় হচ্ছে। এটা এই ইউনুস সরকার নোবেল প্রাইজ কে দিয়েছিল জানা নাই, তবে তখন ওর চেহারাটা, আসল চেহারাটা কী সেটা বুঝতে পারিনি। এত ফালতু লোক, এত বাজে লোক আমার ধারণা ছিল না। আমি নিজে ইউনুস সরকার খুব রেসপেক্ট করতাম, যে গ্রামীণ ব্যাংক, তার জন্য সেই লোকটা এত কিছু করেছে। বাংলাদেশে গিয়েও আমি যখন গেছিলাম ডেলিগেশনে বলার চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে আলোচনায়, এবার বাংলাদেশ একটা মডেল করে দিল গ্রামীণ ব্যাংক। তো একজন বলেছিল, দাদা দূর থেকে যেটা মনে হয় তার পিছনে অনেক কাহিনী আছে, যন্ত্রণার কাহিনীও আছে। দেখ, সেগুলো তখন ভালো লাগতো না শুনতে। যখন ইউনুস অন্তর্বর্তী সরকারের মাথা হলো, আশা করি যে এবার সব কিছু সুন্দর হবে, কারণ সে একটা শিক্ষিত মানুষ, তার রুচিবোধ আছে, তার জ্ঞান আছে, নোবেল প্রাইজ পেয়েছে, আবার শান্তি পুরস্কার পেয়েছে। সে যে এত অশান্তি করার মালিক হতে পারে, এটা জেনে বুঝে আমার খুব খারাপ লাগছে, এটুকু বলতে পারি। মুজিবরকে আপনি মুছিয়ে দিতে পারবেন এভাবে, ইতিহাসকে কেউ মুছিয়ে দিতে পারে? যারা স্বৈরাচারী হয় তারা এইভাবেই চায় যে তারা ইতিহাসকে মুছিয়ে দেবে। এই ভারতবর্ষে চাই জওহরলাল নেহরুর ইতিহাস মুছে যাক, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর ইতিহাস মুছে যাক, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাই। ওখানে একটু ক্রুড হইতে চাইছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সব কিছু মুছে যাক, কোথায় যাবে মুছে? ইতিহাসকে কেউ মুছে ফেলতে পেরেছে? ইউনুস সাহেব, আপনারা তো শিক্ষিত লোক, যারা ইতিহাসকে মুছে ফেলতে চায় তারা নিজেরা ইতিহাস থেকে মুছে যায়। দেখুন, ভোট ঠোট আসবে যাবে, ভারতবর্ষ নামক একটা দেশের নিরাপত্তার সব থেকে বড় জরুরি আমাদের কাছে। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এমন একটা সম্পর্ক যে পৃথিবীতে এই প্রথম এত লম্বা সীমান্ত জুড়ে সীমান্ত সমস্যার সমাধান করতে পেরেছিল ভারতবর্ষ বাংলাদেশ। এরকম উদাহরণ নাই যে 4000 কিলোমিটারের সীমান্ত, সেই সীমান্তকে স্থায়ী রূপ দিয়ে বিতর্ক ছাড়া মেনে নেওয়া, এ ইতিহাস ভারতবর্ষে পৃথিবীতে নাই। সেই বাংলাদেশের সমস্ত বর্ডারগুলোর সঙ্গে আমাদের এমন একটা ওপার বাংলার সঙ্গে এপার বাংলার, ও দেশের সঙ্গে এই দেশের সম্পর্ক ছিল একটা সময়, যে আমরা এটা নিয়ে কখনো ভাবিনি। কিন্তু আজ কাঁটাতারের বেড়ার কথা আসছে, আজ সীমান্তে সতর্কতার কথা আসছে। তার কারণ একটাই, যে এই সীমান্তের দুই পারে যে জনগোষ্ঠী, সীমান্তের দুই পারে যে রাজ্য, যে রাষ্ট্র, সেইখানটাই সম্পর্কে বড় চির ধরে গেছে। যখনই আমার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে চির ধরে যায়, তখন বিপদ বাড়ে। কারণ এই সম্পর্কের অবনতির সুযোগ নেওয়ার জন্যে হায়নার দল বসে আছে। একটা হায়নার নাম চীন, আরেকটা হায়নার নাম পাকিস্তান। এরাই সুযোগ নেওয়ার জন্য বসে আছে। তাই তারা চাই যে ভারতবর্ষের যে পূর্ব সীমান্ত, পূর্ব এলাকা বাংলাদেশ, সেখানটাই আরও বেশি নিরাপত্তার ব্যাঘাত ঘটুক। এটা আমি আগেও বলেছি, আজও বলছি। তাই তারা সেখানটায় মদত দিচ্ছে, ইউনুসকে পেয়ে গেছে, সেখানটায় নানাভাবে কট্টরপন্থী শক্তিগুলোকে মদত দিয়ে সেখানটায় একটা অস্থায়ী বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, যা ভারতবর্ষের নিরাপত্তার জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ হচ্ছে এবং আগামী দিনে বেশি হবে বলে আমি মনে করি। না, নেই তো। এখানকার যে সরকার, তারা ঋণ মকুব করে ভারতবর্ষের কয়েকটা পরিবারকে, আর গরিব মানুষ যদি ঋণ নেয় আর সে যদি সময় মতো ঋণ শোধ করতে না পারে, তাহলে তার বাড়িতে হামলা করার সব ব্যবস্থা আছে। তার জমি ক্রোক করে নেওয়া হয়, গৃহ ক্রোক করে নেওয়া হয়, তার কাছে এজেন্সি যায় টাকা আদায়ের জন্যে, তাকে সুইসাইড করতে হয়। ভারতবর্ষের লক্ষ লক্ষ কৃষককে তার জন্য সুইসাইড করতে হয়। ঘন্টায় ঘন্টায় কৃষকের আত্মহত্যার কাহিনী এই ভারতবর্ষে ছড়িয়ে আছে। কিন্তু এ সরকার মূলত ভারতবর্ষের কয়েকটা পরিবারের সরকার। ক্রোনি ক্যাপিটালিজমের একটা কথা আছে ভারতবর্ষে, যারা সরকারি মদতে, সরকারি সাহায্যে যারা বড়লোক হয়েছে, ধনী হয়েছে। তাই আজকে ভারতবর্ষে যে সম্পদ, সেই সম্পদ সমস্ত চলে যাচ্ছে সেই সমস্ত একটা অংশের মানুষের কাছে, যারা কিছু পরিবার, মনে করুন 1% পরিবারের হাতে ভারতবর্ষের আজকে 42% সম্পদ। আর ভারতবর্ষে
70 থেকে 80% মানুষের হাতে, ভারতবর্ষের মাত্র কয়েক শতাংশ সম্পদ। এই যে ইনইকুয়ালিটি, অসমতা, এই অসমতা ভারতবর্ষকে পিছিয়ে রাখছে। আজকে ভারতবর্ষ জুড়ে এই অসমতা বাড়ছে, সেটা আমরা বলছি না, বিশ্বের সমস্ত আর্থিক সংস্থা সেটা বলছে। নির্মলা সীতারামন তার কথা তো এটা বলে দিল। এটা ঋণ মকুব একটা আছে, এটা রাইট অফ করা আছে। আর কি এই সরকার এখনো বলছে না? আমি যখন পিএসসির চেয়ারম্যান ছিলাম, আমি বারবার করে দাবি করেছিলাম যে ভারতবর্ষে যারা যারা সবথেকে বড় ডিফল্টার, সবথেকে বড় যারা ঋণ নিয়ে ঋণ শোধ করেনি, বড় বড় যারা মাথা, সেই রকমের অন্তত 100 জনের তালিকা দেওয়া হোক এবং তাদের ঋণের পরিমাণটা জানানো হোক। আমরা ভারতবর্ষের পার্লামেন্টেও দাবি করেছি, পিএসসির চেয়ারম্যান হিসেবে দাবি করেছি, আজ পর্যন্ত দেয়নি। সরকার এখানটায় বাঁচাতে যায় কাকে? গুটি কয়েক ধনী পরিবারকে। তাই আর্থিক অসমতা ভারতবর্ষে বাড়ছে। এক পরিবারের মানুষের হাতে, বলছি তো, প্রায় 42% সম্পদ 1% মানুষের হাতে। এবার ভাবুন, বটম যারা আছে, নিচে যারা আছে, তাদের হাতে কিছু নেই, তাদের মাথা পিছু রোজগার কমে যাচ্ছে। আর ভারতবর্ষে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বাড়ছে। ভারতবর্ষে বিলিয়নিয়ারদের সংখ্যা 5% করে বাড়ছে। আর কারণটা কি? ভারতবর্ষে কিছু পরিবার লুট করছে, টাকা লুট করছে, ধরা পড়লে পালাচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন দ্বীপে তাদের দর্শন পাওয়া যাচ্ছে। সেই সমস্ত মহাপুরুষরা ঘুরে বেড়াচ্ছে দেশ লুট করে। আমি সে কথাটা বলতে গেছিলাম পার্লামেন্টে, তাই জন্য পার্লামেন্ট থেকেই আমাকে বার করে দেওয়া হয়েছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।